নমস্কার সকলকে। তো শিক্ষাবিধি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ডব্লিউবিএসএসসির নেক্সট একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা ইউনিট 3 সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তো সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন বিভিন্ন টপিক জানার আগে, সেগুলো আমি আলোচনা করার আগে আমি আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই যান প্লেলিস্টে। ফিলোজফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এডুকেশনাল সাইকোলজি, সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এগুলো আছে, আপনারা দেখুন। আর ফিলোজফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের আবার এমসিকিউ আমি দিতে চলেছি। আজকেই আমি ফিলোজফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের এমসিকিউ আপলোড করব। তো অবশ্যই আপনারা দেখবেন, কারণ বিভিন্ন রকমের এমসিকিউ থাকবে। যারা ভিডিওগুলো দেখবেন তারা সত্যি ওইগুলো থেকে ম্যাক্সিমাম আসবে, ম্যাক্সিমাম আমি কভার করে দিচ্ছি, ঠিক আছে? তো আলাদা করে কোনো নোট বানানোর প্রয়োজন নেই, এইগুলোই যদি পড়া হয় এনাফ, ঠিক আছে? এবার কখনো কখনো বাইরে থেকেও আসতে পারে, যেরকম ধরে নিন কোনো কোটেশন, কোনো কোনো কিছু, তো এগুলো আসতে পারে, ঠিক আছে? তো ওগুলোর জন্য চাইলে বইও একটু পড়তে পারেন, ভালো ভালো বই রয়েছে, পড়তে পারেন। তো নেক্সট আমরা চলে আসছি তাহলে সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের। তাহলে একটা জিনিস আগে জেনে নিই, সোশ্যাল গ্রুপ, আজকে যে বিষয়টি জানবো আমরা সোশ্যাল গ্রুপ। নেক্সট আমরা আলোচনা করব সোশ্যাল চেঞ্জ। তো সোশ্যাল গ্রুপ সম্পর্কে জানার আগে আমরা প্রথমে জেনে নেব সোশিওলজি কী, সমাজ কী। সমাজ সম্পর্কে আমরা কেন পড়ব? কারণ একটা শিশু জন্মগ্রহণের পর সে কিন্তু সমাজেই বড় হয়ে ওঠে। সমাজ তাকে বিভিন্ন ধরনের সমাজে থেকেই বিভিন্ন আদব কায়দাগুলো আয়ত্ত করতে থাকে, এবং যেহেতু এবং সেখানেই তার বিকাশ ঘটে থাকে। একটা নির্দিষ্ট সমাজের মধ্যে যেহেতু তার বিকাশ ঘটে থাকে, তাই সে ব্যক্তি বা ব্যক্তিগণ সবই সমাজবদ্ধ জীব। তাই আমরা দেখি, যদি আমরা সেই প্রথম থেকে একদম জীবন সৃষ্টির আদি পর্যায় থেকে যদি দেখি, কোনো কিছু কিন্তু সমাজ বলতে কিছু ছিল না। তো তখন কিন্তু মানুষ একা জীবনযাপন করতোও না। সেই জায়গাটায় আমরা দেখতে পাই একটা গ্রুপ হিসেবে থাকতো, তারা দল গঠন করতো, দল গঠন করে বা সঙ্গী বা সঙ্গিনী নিয়ে থাকতো, বা সেই দলের মধ্যে তারা দলের একসঙ্গে হয়ে কাজ করতো। তো তাই সেখান থেকে শুরু হয় দলবদ্ধ জীবন, এবং সেই দলবদ্ধ জীবন পরবর্তীকালে একটা পরিবারে পরিণত হয়। পরিবার থেকে একটা গোষ্ঠী থেকে একটা সমাজে পরিণত হয়ে যায়। তো এই যে সৃষ্টি সমাজের, তো বর্তমানে এই সমাজ বহির্ভূত মানুষকে কিন্তু কল্পনা করা যায় না, বা সমাজের বাইরে কোনো মানুষ তার কল্পনা করা যায় না। তাহলে পরিবার থেকে দলবদ্ধ জীবন থেকে সমাজের যে একটা ধারা চলে এলো, তো এর মধ্যে অনেক কিছু ঘটেছে, অনেক পরিবর্তন এসছে। তাই সমাজবদ্ধ মানুষের বিভিন্ন যে মিথস্ক্রিয়া, বিভিন্ন সুসংগঠিত যে কার্যাবলী, সেগুলোর পরিপ্রেক্ষিতে গড়ে উঠেছে একটা নতুন বিজ্ঞান। সেই বিজ্ঞানই সমাজবিজ্ঞান। বোঝা গেল? তাহলে এই নিয়ে অগাস্ট কমটেও বলেছেন যে সমাজবিজ্ঞান হলো মানুষের সামাজিক যে ক্রিয়াকলাপ বা কার্যকলাপের একটা বিজ্ঞান, সমাজবিজ্ঞান। এবং ম্যাকাইভার এবং পেজ বলছেন যে সমাজবিজ্ঞান হলো মানুষের সমাজ সম্পর্কে সামগ্রিক অনুশীলনের বিজ্ঞান। সমাজকে বোঝা, সমাজকে জানা, তো সেই সম্পর্কিত বিজ্ঞানই হলো সমাজবিজ্ঞান। বোঝা গেল? দেন আমরা জানছি যে তাহলে যেহেতু প্রত্যেক ব্যক্তি ইন্টারাক্ট করে, কার সাথে? ইন্ডিভিজুয়ালি ইন্টারাক্ট করে সোসাইটির সাথে, এবং তাদের মধ্যে একটা সোশ্যাল রিলেশনশিপ তৈরি করে। আর সেখান থেকেই কিন্তু সামাজিক যে সম্পর্ক বা সামাজিক গোষ্ঠী গঠনের একটা প্রবণতা চলে আসে। তো সোশ্যাল ইন্টারাকশান টেক প্লেস ইন দ্য কল্ড অফ সোশ্যাল গ্রুপ। সোশ্যাল ইন্টারাকশান করার পরই তাদের মধ্যে ভাবের আদান প্রদান, তাদের মধ্যে বিষয়বস্তুর আদান প্রদান, তাদের মধ্যে চিন্তাভাবনার আদান প্রদান, তাদের মধ্যে
বিভিন্ন বিষয়ের আদান প্রদানের ফলে তাদের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি হয়, আর সেখান থেকেই কিন্তু সোশ্যাল গ্রুপের কনসেপ্টটা আসছে। ইন্টারাকশন বিটুইন দ্য ইন্ডিভিজুয়াল ফর্মিং এ গ্রুপ, অর্থাৎ সোশ্যাল রিলেশনশিপ তৈরি করছে তারা। সোশ্যাল গ্রুপ ইজ এ সোশ্যাল ইউনিট, একটা সামাজিক একতা, সামাজিক দলবদ্ধতাই একটা সময় সামাজিক একতা গঠন করে তোলে। হ্যাজ দ্য ফলোয়িং বেসিক কিছু এলিমেন্ট থাকে, সেই এলিমেন্টগুলো কী কী আমরা জেনে নেব। যে অ্যান অ্যাগ্রিগেশন অফ 2 or more ইন্ডিভিজুয়াল, অবশ্যই এর কতগুলো জিনিস থাকবে, 2 বা 2 এর অধিক হচ্ছে ব্যক্তি থাকবে এখানে, এবং ডেফিনিট রিলেশনশিপ অ্যামাং দ্য মেম্বার্স কম্প্রাইজিং, তাহলে অবশ্যই প্রত্যেকের মধ্যে একটা রিলেশনশিপ থাকবে এবং তাদের মধ্যে একটা মিউচুয়াল অ্যাওয়ারনেস থাকবে, মিউচুয়াল কনসিয়াসনেস থাকবে, যে তারা প্রত্যেকে সচেতন থাকবে এবং তাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা সচেতন থাকবে, তাই না? তো বোঝা গেল এই হচ্ছে আমাদের মানে সোশ্যাল গ্রুপ সম্পর্কে ধারণা এবং কতগুলো ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। তাহলে আমরা যে সমাজবদ্ধ জীব বা সমাজে যে দল গঠন হচ্ছে, কারণ সমাজে দল গঠনের কেন প্রয়োজন হচ্ছে, কারণ সমাজে বিভিন্ন ধরনের সিচুয়েশান, বিভিন্ন ধরনের পরিস্থিতি আসছে, তো সেটাকে মানে যুদ্ধবদ্ধভাবে সেই সমস্যা, সেই পরিস্থিতির মোকাবিলা করার জন্য দলের প্রয়োজন হচ্ছে বা দল গঠনের প্রয়োজন হচ্ছে। এবং যেরকম আমরা চাইলে একা থাকতে পারতাম বা একঘরে হয়ে থাকতে পারতাম, কিন্তু তা না করে কি একে অপরের, যেরকম গ্রামে দেখবেন আপনারা যে কারোর বাড়িতে কিছু প্রবলেম হলে সঙ্গে সঙ্গে কেউ ছুটে চলে যাচ্ছে, তো এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু শহরে খুব কম। হ্যাঁ, তো গ্রামের ব্যাপারটা কীরকম হয়, তাদের মধ্যে একটা ইউনিটি থাকে, তো মানে প্রত্যেকের মধ্যে যে কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে ছুটে যাওয়া বা কোনো বিপদে আপদে কী হয়েছে বা তাদের মধ্যে ইন্টারাক্ট করা, তাদের মধ্যে যে কথোপকথন এনি টাইম চলতে থাকে, সেই যে জিনিসগুলোর মধ্যে বিভিন্ন বিষয় সম্পর্কে তারা সমস্যার সমাধান করে থাকে। তাহলে এই নিয়ে বলতে পারি যে একটা প্রপার এইম থাকবে, এই যে গোষ্ঠী বা এই দলের একটা, যদি সামাজিক গোষ্ঠীর কথা বলি, তাদের প্রপার একটা এইম থাকবে যে আমাদের কিছু জিনিস এইগুলো নিয়েই চলতে হবে, এই কালচার, এই হচ্ছে বিষয়গুলো আমাদের চলতে হবে। ইন্টারাকশান করবে কি, রেগুলারলি তারা ইন্টারাকশান করে, সামাজিক গোষ্ঠী যারা হয় তারা রেগুলারলি ইন্টারাক্ট করে একে অপরের সঙ্গে, এবং তাদের মধ্যে একটা জিনিস থাকবে, একে অপরের পাশে দাঁড়ানোর একটা প্রবণতা লক্ষ্য করা যায়, যে তারা সবসময় আই ফিলিংয়ে থাকে না, দে আর ইচ অ্যান্ড এভরি মুভমেন্ট থিঙ্কিং অ্যাবাউট উই ফিলিং, তো তারা সবসময় উই ফিলিংয়ে থাকবে এবং দে আর প্রিজার্ভ অ্যান্ড ট্রান্সমিট আওয়ার কালচার, তারাই হচ্ছে সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে কাজ করে থাকেন, তারাই যে ভবিষ্যৎ প্রজন্মকে তাদের হচ্ছে সংস্কৃতির একটা ধারাবাহিকতাকে বজায় করে রাখেন। তাদের মধ্যে একটা জিনিস থাকবে যে মিউচুয়াল অ্যাওয়ারনেস, এই সামাজিক গোষ্ঠীর মধ্যে তারা একে অপরের প্রতি সচেতন, এবং সামাজিক যে একবদ্ধতা, সামাজিক কোহেশন, সোশ্যাল কোহেশন, এটাও থাকবে, এবং সেই সেভ দেবে ইন্ডিভিজুয়াল অ্যাটিটিউডসকে, এবং সেখানে তাদের হচ্ছে বিহেভিয়ার থেকে শুরু করে অ্যাটিটিউডস থেকে শুরু করে এগুলো সব কিছু ডেভেলপ করতে শুরু করবে, তাই না? দেন ডেভেলপমেন্ট অফ দ্য পার্সোনালিটি, অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশ ঘটে, এর ফলে কিন্তু তাদের মধ্যে একটা ব্যক্তিত্বের বিকাশ ঘটে থাকে, অর্থাৎ যেহেতু তারা একসঙ্গে থাকছে, তাদের হচ্ছে নলেজ শেয়ার থেকে, তাদের হচ্ছে থট প্রসেস শেয়ার থেকে, এই যে শেয়ারিং ব্যাপারটা চলছে, যার ফলে কিন্তু তাদের ব্যক্তিত্বেরও বিকাশ করে থাকছে, একে অপরের একটা ব্যক্তিত্বজনিত প্রভাবও কিন্তু সেইখানে পড়ছে। তাহলে সামাজিক গোষ্ঠী যে ব্যাপারটা, সামাজিক গোষ্ঠী নিয়ে বেসিক্যালি আমাদের সিলেবাসে যেগুলো আছে, যে সিএইচগুলি সম্পর্কে প্রাইমারি গ্রুপ অ্যান্ড সেকেন্ডারি গ্রুপ নিয়ে হচ্ছে বলা হয়েছে। তো সেই প্রাইমারি এবং সেকেন্ডারি গ্রুপ সম্পর্কে আমরা জেনে নেব, যে প্রাইমারি গ্রুপ এবং সেকেন্ডারি গ্রুপের একটু, প্রাইমারি গ্রুপটা আর সেকেন্ডারি গ্রুপটা সম্পর্কে একটু ডিটেলসভাবে জানবো, কারণ অন্যান্য যে সমস্ত এগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু কম জানলে হবে, কারণ প্রাইমারি আর সেকেন্ডারি গ্রুপের উপর বেশি ফোকাস করা হয়েছে। প্রাইমারি গ্রুপ কী? প্রাইমারি গ্রুপ হচ্ছে, দেখবেন যে সমস্ত গ্রুপ বা যে সমস্ত দলগোষ্ঠীগুলো কি হয়, তারা প্রথমে হচ্ছে যে বললাম না, তাহলে একটা ভালো একটা কনসেপ্ট দিয়ে শুরু করি। জিসবার্ট বলছেন, JISBERT, জিসবার্ট বলছেন যে সামাজিক গোষ্ঠী হলো
এমন এক ধরনের কতগুলো ব্যক্তির সমষ্টি যারা কিন্তু একটা স্বীকৃত সংগঠনের মাধ্যমে পরস্পরের ওপর ক্রিয়াশীল থাকে, মানে তারা একে অপরের ভাবের আদান প্রদানের সাথে সাথে তারা ইন্টারাক্ট করে এবং তারা বিভিন্ন কর্মপ্রক্রিয়াগুলো পূরণ করে থাকে। বোঝা গেল? তাহলে প্রাথমিক ধারণা যদি আমরা দেখি প্রাথমিক গোষ্ঠী সম্পর্কে, যে কতগুলো মানে সোশ্যাল গ্রুপ সম্পর্কে, তাহলে মানুষের সমবায় থাকবে এবং এখানে চাইলে ইচ্ছা অনিচ্ছা অনুযায়ী হচ্ছে তারা মানে এগোতে পারবে এবং তারা একতার ধারণা থাকবে তাদের মধ্যে, বহুবিধ হচ্ছে একটা সম্পর্ক থাকবে তাদের। এই যে সোশ্যাল গ্রুপের একটা চেঞ্জও থাকতে পারে, একটা নির্দিষ্ট এইম থাকবে, সেই লক্ষ্যে পৌঁছবে, একই আচরণ তারা সম্পাদন করবে তারা, এবং প্রাতিষ্ঠানিক একটা কাঠামো পরিকাঠামো নিয়ে তারা চলতে পারে। বোঝা গেল? দেন এই যে তারপরে ক্লাসিফিকেশানগুলো জানাবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যে সিএইচগুলি 1909 সালে দুটি টাইপের কথা বলেছিলেন, প্রাইমারি গ্রুপ এবং সেকেন্ডারি গ্রুপ। বোঝা গেল? তো প্রাইমারি গ্রুপ সম্পর্কে আমরা জেনে নেব। তো প্রাইমারি গ্রুপটা কি? হুইচ ইজ স্মল নাম্বার অফ পার্সন কামিং টু দ্য ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য অ্যানাদার। তাহলে যেখানে স্মল নাম্বার অফ পার্সন থাকবে, যেমন ফ্যামিলি, প্লেমেটস, চিলড্রেন, এখানে কিন্তু সংখ্যাটা খুব ছোট। তো সেই জন্য প্রাইমারি গ্রুপ হচ্ছে বা মানে প্রাথমিক গোষ্ঠী হচ্ছে সেই গোষ্ঠী যেখানে কি হয়, মানুষের মুখোমুখি একটা সম্পর্ক থাকে, মানুষ পারস্পরিক বা সহযোগিতার উপর ভিত্তি করে তারা কিন্তু গোষ্ঠীটাকে গঠন করে থাকে, একে অপরের সহযোগিতার ভিত্তিতে সে গঠন করে থাকে। তো এই নিয়ে একটা ফেমাস বুক যেটা সিএইচগুলি লিখেছেন, যে সোশ্যাল অর্গানাইজেশন, হিউম্যান নেচার অ্যান্ড সোশ্যাল অর্ডার বলে একটা বুক লিখেছিলেন। সেখানে কিন্তু এই প্রাইমারি গ্রুপ সম্পর্কে ভালো করে বর্ণনা দিয়েছেন। বোঝা গেল? দেন here we see the face-to-face interaction. Obviously we interact in primary group face to face, যেরকম বাড়ির সঙ্গে যে সম্পর্কগুলো থাকে ফেস টু ফেসে থাকে, কোঅপারেশন থাকে এক অপরের প্রতি। বাড়িতে একজন ফ্যামিলির হচ্ছে মেম্বার থাকবেন যিনি গাইড করবেন একজন, এবং তার সঙ্গে সঙ্গে সেখানে একটা কোঅপারেটিভ থাকবে, এক অপরের প্রতি একটা যে মিলেমিশে কাজ করারও ব্যাপার থাকে, ইমোশনাল মুভমেন্ট থাকে, ইমোশন এখানে হচ্ছে ভ্যারি করে। দেন আইডেন্টিফিকেশান অ্যান্ড সেন্টিমেন্ট অফ দ্য লয়ালিটি, এখানে একটা জিনিস কী পায়, যে লয়ালিটি, সততা একটা গুরুত্ব পায়। এবং 3 এসেন্সিয়াল কন্ডিশন কী কী রয়েছে, যে প্রাইমারি গ্রুপকে ফরমেশন করতে গেলে ক্লোজ হতে হবে, ফেস টু ফেস প্রক্সিমিটি হতে হবে, অর্থাৎ স্মল অফ গ্রুপ হতে হবে, ডিউরেশন অফ বন্ডটা হচ্ছে খুব দীর্ঘায়িত হতে হবে, মানে তাদের যে বন্ডিংটা। দেন কতগুলো ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, প্রাইমারি গ্রুপের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যেমন ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আমরা জানবো যে স্মল সাইজ, এটা আমরা এখনই জানলাম যে এটা খুব ছোট হবে। কন্টিনিউইটি ইন দ্য রিলেশন, অর্থাৎ সম্পর্কে একটা ধারাবাহিকতা থাকবে, স্টেবিলিটি থাকবে, ডিউরেবিলিটি থাকবে, মানে দীর্ঘায়িত থাকবে এবং সেটা একটা ধারাবাহিক পর্যায়ে চলতে থাকবে। কমন কিছু অবজেক্টিভস থাকে এই গ্রুপের, যে না এইভাবে আমাদের বাড়িতে চলবো বা এইভাবে খেলাধুলা করবো বন্ধুদের সঙ্গে, এই যে জিনিসগুলো, এগুলো কমন একটা কিছু অবজেক্টিভস থাকে। পার্সোনাল রিলেশনশিপ, অবভিয়াসলি প্রত্যেক ব্যক্তির মধ্যে একটা পার্সোনাল রিলেশনশিপ থাকে এখানে, কারণ they are continuously interact with each other, that's why they are individually মানে সেখানে আওয়ার থাকবে, প্রত্যেকের সাথে রিলেশনশিপ ভালো থাকবে, ইনক্লুসিভ রিলেশনশিপ অ্যামং দ্য মেম্বার্স, একটা মানে এক অপরের সাথে খুব ভালো একটা সম্পর্ক থাকবে, কেউ হচ্ছে ডিসক্রিমিনেট করবে না। কন্ট্রোল ওভার দ্য মেম্বার্স, এখানে একটা জিনিস কি থাকে, একজন মেম্বার যে অবশ্যই হচ্ছে কন্ট্রোল করবেন। সেকেন্ডারি গ্রুপ অবভিয়াসলি হচ্ছে হুইচ ফুলফিলস দেয়ার ম্যাক্সিমাম নিডসকে ফুলফিল করার জন্য তারা এই যে মানে সেকেন্ডারি গ্রুপের হচ্ছে উদ্ভব হয়। এবং এই ধরনের যে গোষ্ঠীর মধ্যে সম্পর্ক হলো গৌণ, কারণ যেহেতু এটা সেকেন্ডারি, এখানে কোনো উদ্দেশ্যকে কেন্দ্র করে এই ধরনের গোষ্ঠীরা কিন্তু গড়ে উঠতে পারে। তাহলে যেমন হচ্ছে কোনো রাষ্ট্র, কোনো শ্রমিক সংগঠন, কোনো রাজনৈতিক দল হতে পারে। তো এইভাবে মানে এখানে গড়ে ওঠে। হুইচ ডিপেন্ড ফর দ্য কমিউনিকেশন ইনডাইরেক্ট মিডিয়া, ইনডাইরেক্টলি হতে পারে। রিলেশন অফ দ্য ফর্মাল, ইম্পার্সোনাল,
সেগমেন্টাল এবং ইউটিলিটেরিয়ান। বলে দিলাম এক্সাম্পল হিসেবে পলিটিক্যাল পার্টি হতে পারে, যেখানে একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে এরা গড়ে ওঠে। তারপরে সেকেন্ডারি গ্রুপ। সেকেন্ডারি গ্রুপের যে কতগুলো ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, এটা লার্জ ইন সাইজ, বৃহৎ হয়, ভলেন্টারি মেম্বারশিপ হয়, ডাইরেক্ট কমিউনিকেশন হতে পারে, তারপরে গোল ওরিয়েন্টেড, মানে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর দিকে এগিয়ে যায়। ডুয়েটস অ্যান্ডারসন যেটা বলছেন যে 3টি গ্রুপের কথা বলেছেন, ইনভলেন্টারি গ্রুপ, ভলেন্টারি গ্রুপ আর ডেলিগেটেড গ্রুপ। ইনভলেন্টারি গ্রুপটা কোনটা? যে গ্রুপ যখন কোনো গোষ্ঠী আত্মীয়তার ভিত্তিতে গড়ে ওঠে, ইনভলেন্টারি, অর্থাৎ গোষ্ঠীতে অন্তর্ভুক্ত হওয়া ব্যক্তির ইচ্ছাধীন নয়, তার ইচ্ছা নেই কিন্তু সেখানে গড়ে ওঠে, তাকে অনৈচ্ছিক গোষ্ঠী বলা হয় বা ইনভলেন্টারি গ্রুপ বলা হয়। যেমন পরিবার, এখানে ব্যক্তি কোনো পরিবার যখন যে পরিবারে জন্মগ্রহণ করবে সেটা তার ইচ্ছার ওপর নির্ভরশীল নয়, জন্মগ্রহণ করার পর আপনাতেই সেই গ্রুপটা কিন্তু গড়ে উঠছে। ভলেন্টারি গ্রুপটা কোনটা? যে গোষ্ঠীতে ব্যক্তির অন্তর্গত হওয়ার ব্যক্তির ইচ্ছার ওপর, ব্যক্তির নিজের মনের ওপর নির্ভরশীল থাকবে, তখন সেই ধরনের হচ্ছে গ্রুপকে বলবো আমরা ভলেন্টারি গ্রুপ বা ঐচ্ছিক গ্রুপ। যেমন কোনো খেলার দলে যোগদান বা ক্লাবে যোগদান, এগুলো সমস্ত কিছু ইচ্ছার উপর হয়। তাহলে ডুয়েটস অ্যান্ডারসনের মতে 3 ধরনের গ্রুপ রয়েছে, ইনভলেন্টারি, ভলেন্টারি, ডেলিগেট। ডেলিগেটটা কোনটা? যে কোনো গোষ্ঠীতে একজন সদস্য কিছু সংখ্যক ব্যক্তির দ্বারা কিন্তু প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন অথবা কিছু ক্ষমতার দ্বারা নির্বাচিত করবেন। বোঝা গেল? যেমন কোনটা আমরা বুঝতেই পারছি কথাটা শুনে যে বিভিন্ন ধরনের পার্লামেন্ট, বিভিন্ন ধরনের পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে এটা হয়ে থাকে ডেলিগেট গ্রুপ। এরপরে চলে আসছি এফএইচ গ্রিডিংস। এফএইচ গ্রিডিং দু ধরনের হচ্ছে, মানে গ্রুপের কথা বলেছেন, জেনেটিক গ্রুপ আর কংগ্রিগেটেড গ্রুপ। জেনেটিক গ্রুপটা হচ্ছে যে গোষ্ঠীতে সদস্য তাদের নিজেদের বংশগত সূত্রকে গোষ্ঠী হিসেবে মেনে তারা চলে, অর্থাৎ যেমন জন্মসূত্রে ব্যক্তির পাওয়া কোনো বাধ্যতামূলকভাবে কোনো গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়, সেটা জেনে, মানে ফ্যামিলি ওয়ান অফ দ্য এক্সাম্পল জেনেটিক গ্রুপের। কংগ্রিগেটেড গ্রুপের হচ্ছে যদি আমি বলি, সেটা যেই গোষ্ঠীতে সদস্য তারা নিজেদের একক ইচ্ছায় কিন্তু তারা অংশগ্রহণ করবে, নিজেদের ইচ্ছায় অংশগ্রহণ করবে, তাদের বলা হয় একক গোষ্ঠী বা হচ্ছে কংগ্রিগেটেড গোষ্ঠী। তাহলে বোঝা গেল কংগ্রিগেটেড গোষ্ঠী বোঝা গেল রাজনৈতিক দল হতে পারে, শ্রমিক সংগঠন হতে পারে। ক্লিয়ার? তারপরে চলে আসছি আমরা যে নেক্সট জর্জ হাসেন যেটা চার ধরনের গ্রুপের কথা বলেছেন। একটা হচ্ছে আনসোশ্যাল, একটা সিউডো সোশ্যাল, একটা অ্যান্টি সোশ্যাল, একটা প্রো সোশ্যাল। তাহলে আনসোশ্যাল কি? যে গোষ্ঠীতে সদস্যরা কী করছেন, নিজেদের দলকেই কেবল টিকিয়ে রাখার জন্য কাজ করছেন এবং একটা বৃহত্তর সামাজিক জীবনে অংশগ্রহণ করে না, যারা অন্য দল থেকে সম্পূর্ণই আলাদা থাকেন, তো তাদেরকে বলা হয় অসামাজিক গোষ্ঠী। যেমন কোনো হচ্ছে মানে টেররিস্ট যারা বা কোনো ডাকাত দল বলতে পারে বা টেররিস্ট টাইপের হচ্ছে লোক। আনসোশ্যাল, সিউডো সোশ্যাল গ্রুপ যেমন হচ্ছে যে গোষ্ঠীতে বৃহত্তর সমাজে অংশগ্রহণ করলেও যাদের উদ্দেশ্য নিজেদের মান উন্নয়ন করা। সিউডো সোশ্যালের ব্যাপারটা থাকছে যাদের উদ্দেশ্য নিজেদের মান উন্নয়ন করা, অর্থাৎ আমি যদি বলি যারা বৃহত্তর সমাজের কথা চিন্তা করে না, তাদের বলবো আমরা সিউডো সোশ্যাল। যেমন কোনো ব্যবসায়ী সমিতি নিজেদের নিয়ে পড়ে থাকে, নিজেদের হচ্ছে মানে মুনাফা অর্জনের ব্যাপারটা থাকবে। অ্যান্টি সোশ্যাল কোনটা? যে গোষ্ঠীর সদস্যরা বৃহত্তর সামাজিক চাহিদার উপর বিরোধী থাকে, যারা নিজেদের সুবিধার্থে অন্য দলের ক্ষতি করে, যেমন জঙ্গি গোষ্ঠী আমি বললাম। তারপরে প্রো সোশ্যাল, হ্যাঁ, ওখানে প্রথমটা যেরকম বললাম যে আনসোশ্যাল কারা, যেমন কোনো চোরের দল বা হচ্ছে ডাকাত দল। তার থেকেও অ্যান্টি সোশ্যাল কারা, যারা হচ্ছে জঙ্গি গোষ্ঠী, টেররিস্টে যারা করে থাকে, অ্যান্টি সোশ্যাল দ্বারা হয়। এবং প্রো সোশ্যাল কারা? প্রো সোশ্যাল যে গোষ্ঠীর সদস্যরা বৃহত্তর সামাজিক চাহিদার দিকে লক্ষ্য রেখে তাদের কাজকর্মগুলো সম্পাদন করে, যেমন কোনো রামকৃষ্ণ মিশন বা হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন, এগুলো হচ্ছে প্রো সোশ্যাল। বোঝা গেল? দেন ডব্লিউ.জে. সামনার দু ধরনের গ্রুপের কথা বলেছেন, পরীক্ষা আসতে পারে। ইন গ্রুপ, আউট গ্রুপ কে বলেছেন? সামনার বলছেন। তো একই দলের সদস্যরা নিজেদের অস্তিত্বকে বজায় রাখার জন্য যখন রাখতে সহযোগিতা করে, যেমন পরিবার, ইন গ্রুপ। আউট গ্রুপ কোনটা হবে? যে দলের হচ্ছে সদস্যরা দৃষ্টিভঙ্গি দলের বাইরেও প্রতিফলিত হয়,
যেমন কোনো সমাজসেবামূলক কার্যাবলী, যেমন নানা রকম হচ্ছে সেবামূলক উন্নয়ন হতে পারে। তো এই ধরনের গ্রুপগুলিকে বলা হয় আউট গ্রুপ। মানে আর একটা গ্রুপ রয়েছে যেটাকে বলা হয় টারসিয়ারি গ্রুপ। সেই গ্রুপটা অনেক সময় কি হয়, আমরা ট্রেনে ভ্রমণ করি বা কোথাও হচ্ছে মানে বেশ কিছুক্ষণ ভ্রমণ করার সময় কী দেখা যায়, কিছু মানুষ সময়ের জন্য সম্পর্ক গড়ে ওঠে, আবার অনেক সময় খেলার সময়ও একইভাবে মানে মিলিত হই। এই যে অফিসে মিলিত হওয়া বা কোনো কর্মক্ষেত্রে মিলিত হওয়া, এই ধরনের যে সম্পর্কগুলো না, এগুলো টারসিয়ারি। মানে এই সমস্ত ক্ষেত্রে কি হয়, কিছু কিছু সময় পরস্পরের সঙ্গে কথাবার্তা বলি, বলার পর অনেক সময় তাও করি না, বা হঠাৎ করে কোনো প্রয়োজন হলো বা কোনো দুঃখ দুর্ঘটনায় হচ্ছে মানে ব্যক্তিরা একে অপরের পাশে চলে আসে, যে কথা বলি, নিজেদের ভাবের আদান প্রদান করি, ব্যাস তারপরে চলে যাই। এই যে ধরনের গ্রুপগুলোকে বলা হয় টারসিয়ারি গ্রুপ। বোঝা গেল? আমরা নেক্সট আসছি, যে নেক্সট হচ্ছে সোশ্যাল চেঞ্জ নিয়ে সোশ্যাল চেঞ্জ সম্পর্কে আসছি। আজকে বোঝা গেল এই মানে সোশ্যাল গ্রুপের কনসেপ্ট, বিভিন্ন ধরনের যে ক্লাসিফিকেশনগুলো দেওয়া হয়েছে, এই ক্লাসিফিকেশন থেকে ম্যাক্সিমাম এসে থাকে। তো এগুলো আপনারা ভালো করে আবার রিপিট করে দেখতে পারেন, ঠিক আছে? তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন এবং তার সাথে লাইক করুন এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করুন ভিডিওগুলো। থ্যাংক ইউ টু অল অফ ইউ।